দেশ থেকে দেশে 2020 সাল যখন পুরো পৃথিবী বন্ধ, আমরা ইউরোপের 10টা স্টার্টআপকে নিয়ে গিয়ে 20th অফ দ্য ডে 20টা ইনভেস্টরের সামনে আমরা পিচিং করাই। দ্যাট বিকেম আ ব্র্যান্ড নেম 2020। আচ্ছা, বিভিন্ন বিজনেসকে সাপোর্ট করেন, তো একটা বিজনেস ফান্ডিং পাওয়ার জন্য বা গ্রো করার জন্য কি কি দেখেন আপনারা, যে এটা এই ঠিক থাকবে? অনেকগুলো, আচ্ছা, বুঝতে পেরেছেন? তো এবার আমাদের 102 কান্ট্রিতে চ্যাপ্টার এক্সিস্ট করে, তার একটা প্রেসিডেন্ট রয়েছে, তার আন্ডারে প্রচুর লোকজন রয়েছেন, একসাথে মিলে তারা ব্যবসায়িক সংগঠন হিসেবে কাজ করেন, রাইট? এতগুলো কোম্পানি কি করে চালাচ্ছি? মানুষ আমার একটা জন্তু, খাবারের রং মেশায়। আমাদের দেখান তো পুরো ইকোসিস্টেমে কোন জন্তুটা খাবারের রং মেশায়। হ্যাঁ, আপনি 80% লোক পাবেন যাদের লিভারে প্রবলেম রয়েছে, বিশেষ করে লিভার নয়, ওরা জানেও না, ওদের লোয়ার ইনস্টেন্সটা এগুলো হয়। ওয়েব সিরিজ হয়, বেশ কিছু ছোট ছোট শর্ট মুভিজ হয়, প্লাস এআই নির্ভর বেশ কিছু আমরা মুভি তৈরি করি, তার একটা ইউনিভার্স আছে। আচ্ছা, একটা জিনিস ভ্যালুয়েশন কত? সিং হরিদয় ছাড়া কিন্তু ব্যবসায়ী হওয়া যায় না, ঠিক আছে? আপনার ধরুন ঘরে জুটছে ডাল ভাত, অথচ আপনি এমপ্লয়িকে এমন স্যালারি দিচ্ছেন যাতে ও চিকেন ভাত খেতে পারে। এটাকে বিভিন্ন বিজনেসকে সাপোর্ট করেন, তো একটা বিজনেস ফান্ডিং পাওয়ার জন্য বা গ্রো করার জন্য কি কি দেখেন আপনারা, যে এটা এই ঠিক থাকবে? অনেকগুলো ক্রাইটেরিয়া দেশ থেকে দেশে 2020 সাল যখন পুরো পৃথিবী বন্ধ, আমরা ইউরোপের 10টা স্টার্টআপকে নিয়ে গিয়ে 20th অফ দ্য ডে 20টা ইনভেস্টরের সামনে আমরা পিচিং করাই। দ্যাট বিকেম আ ব্র্যান্ড নেম 2020। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছেন? তো এবার আমাদের 102 কান্ট্রিতে চ্যাপ্টার এক্সিস্ট করে, তার একটা প্রেসিডেন্ট রয়েছে, তার আন্ডারে প্রচুর লোকজন রয়েছেন, একসাথে মিলে তারা ব্যবসায়িক সংগঠন হিসেবে কাজ করেন, রাইট? এতগুলো কোম্পানি কি করে চালাচ্ছি? মানুষ আমার একটা জন্তু, খাবারের রং মেশায়। আমাদের দেখান তো পুরো ইকোসিস্টেমে কোন জন্তুটা খাবারের রং মেশায়। হ্যাঁ, আপনি 80% লোক পাবেন যাদের লিভারে প্রবলেম রয়েছে, বিশেষ করে লিভার নয়, ওরা জানেও না, ওদের লোয়ার ইনস্টেন্সটা এগুলো হয়। ওয়েব সিরিজ হয়, বেশ কিছু ছোট ছোট শর্ট মুভিজ হয়, প্লাস এআই নির্ভর বেশ কিছু আমরা মুভি তৈরি করি, তার একটা ইউনিভার্স আছে। আচ্ছা, একটা জিনিস ভ্যালুয়েশন কত? সিং হরিদয় ছাড়া কিন্তু ব্যবসায়ী হওয়া যায় না, ঠিক আছে? আপনার ধরুন ঘরে জুটছে ডাল ভাত, অথচ আপনি এমপ্লয়িকে এমন স্যালারি দিচ্ছেন যাতে ও চিকেন ভাত খেতে পারে। এটাকে আপনার পরিচয়টা একটু বলুন। নিশ্চয়ই। আমার নাম অরিজিৎ ভট্টাচার্য। আমি ভারতের প্রথম গেম ডেভেলপমেন্ট কোম্পানির ফাউন্ডার। আচ্ছা, 1998 সালে গেম ডেভেলপমেন্ট কোম্পানি শুরু হয়। তখন আমার বয়স অত্যন্ত অল্প ছিল, 17 বছর বয়স। ইঞ্জিনিয়ারিং পড়িনি, তার জায়গায় সেটা ছেড়ে দিয়ে গ্র্যাজুয়েশন ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স, ম্যাথমেটিক্স কম্বিনেশন, সেভাবে লাইফ শুরু করা। এই মোমেন্টে আমি গেম ডেভেলপমেন্ট কোম্পানি ছাড়া গ্ল্যাম ওয়ার্ল্ড ফেস নামের একটা অর্গানাইজেশন চালাই, যেটা মুভি প্রোডাকশন করি আমরা। সেলিব্রিটি ম্যানেজমেন্ট, মুভি প্রোডাকশন, এআই বেসড কন্টেন্ট। দেন আমি ওয়ার্ল্ড লিডার সামিটের ফাউন্ডার। ওয়ার্ল্ড লিডার সামিট 102 কান্ট্রিজ নেটওয়ার্ক, যেটাতে আমরা 102টা কান্ট্রিতে আমাদের নিজেদের আলাদা চ্যাপ্টার রয়েছে, যেখানে একটা বিজনেস কাউন্সিল হিসেবে এটা কাজ করে। প্রতি বছর আমাদের একটা মেগা সামিট হয় নভেম্বরে, কান্ট্রি স্পেসিফিক। দুবাই, ইউরোপের বিভিন্ন কান্ট্রি, প্লাস সাউথ ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া, আমরা পার্টনারশিপে প্রচুর ইভেন্ট করেছি। এটা ছাড়া আমি ডিপ টেক নলেজ বলে একটা প্ল্যাটফর্ম আছে, সেটার ফাউন্ডার, যেটা মেইনলি এডুকেশন, ট্রেনিং, স্কিল ডেভেলপমেন্ট এটা দেয়। আমরা স্মার্ট সিটি ডেভেলপ করি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে কাজ করি। প্রচুর ইউনিভার্সিটির আমি মেন্টর, দ্যাট ইনক্লুডস আইআইটি, IIM কলকাতা ইনোভেশন পার্ক, স্ট্যানফোর্ড সি স্টার্স ইত্যাদি। গ্লোবাল বেশ কিছু অ্যাক্সেলারেশন প্রোগ্রাম আছে, সেগুলো আমি মেন্টর এবং অ্যাডভাইজার। প্লাস আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার স্টার্ট আপ ইন্ডিয়া যে অ্যাওয়ার্ডটা হয়, সেটার আমি জুরি মেম্বার। SIH যেটা হয়, স্মার্ট ইন্ডিয়া হ্যাকাথন, সেটার আমি ওয়ান অফ দ্য মেন্টর অ্যান্ড জুরি মেম্বার। প্রচুর ইউনিভার্সিটির ইন্ডাস্ট্রি পার্টনার, বিভিন্ন প্রোডাক্ট ডেভেলপ করা, ওয়ার্ল্ডের প্রায় অর্ধেকটার উপরে ট্রাভেল করা কর্মসূত্রে। তো এই আমার পরিচয়। তো এখন আমাদের প্রথম যেটা প্রশ্ন ছিল, যে আপনি বললেন ইঞ্জিনিয়ারিং করেননি, তো আপনি টেক কোম্পানি চালাচ্ছেন, এদিকে ইঞ্জিনিয়ারিং করেননি, তো সেটা কিভাবে সম্ভব হলো? এবং আমার কোয়ালিফিকেশন হচ্ছে আমি PhD ডক্টরেট, যদি ঠিকভাবে আমাকে নিয়ে পড়াশোনা করে থাকেন আপনি। তো গ্র্যাজুয়েশনের পরে মাস্টার ডিগ্রি পর PhD ডক্টরেট, প্লাস 10টার উপরে আমার সার্টিফিকেশন, যেটা গ্লোবাল সার্টিফিকেশন, মাইক্রোসফট, সানজাভা, তখনকার টাইমে ছিল, BCSA ইত্যাদি। গ্র্যাজুয়েশনের সাথে টেক কোম্পানি চালানোর কোনো সম্পর্ক নেই। আচ্ছা, টেক কোম্পানি যখন আপনি চালাচ্ছেন, যে টাইমটায় আমি টেকনোলজি নিয়ে কাজ, প্রোগ্রামিং শুরু করেছিলাম, সেই সময়ের ইঞ্জিনিয়ারিংয়ের সিলেবাস অন্তত ব্যাকডেটেড ছিল। আচ্ছা,
আমি ধরুন 1998-1999 এর কথা বলছি, যে টাইমটায় আমি পিওর হার্ড কোডেড জাভা, হার্ড কোডেড ওপেনজিএল প্রোগ্রামিং করতাম, এবং ভার্মাল বলে একটা ল্যাঙ্গুয়েজ ছিল, ভার্চুয়াল রিয়েলিটি মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আউট অফ প্যাশন এগুলো আমার ডেভেলপ করা। তখন তো ইঞ্জিনিয়ারিং এগুলো কিছু শেখাতো না। তো আমি যখন কোর্সে ভর্তি হই, অফকোর্স WBJEE দিয়েই ভর্তি হওয়া, যে কোনো মধ্যবিত্ত ঘরের ছেলে বেশিরভাগই ভর্তি হয়। তখন তো প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজে এরকম রমনামা ছিল না 98 সালে। তো আমি দেখেছিলাম যে টেক কোম্পানি তৈরি করতে গেলে ব্যবসা বোঝাটা দরকার। টেকনোলজি জানলেই আপনি ব্যবসা করতে পারবেন এরকম কোনো কথা নেই। দেন ইউ আর বেসিক্যালি টেকনোলজিস্ট। আপনি ভালো প্রোগ্রামার হতে পারেন, ভালো প্রোগ্রামার বা ভালো প্রোডাক্ট তৈরি করেছেন মানেই সেটা নিয়ে খুব ভালো ব্যবসা করতে পারছেন এরকম কোনো কথা নেই। আমি 7,000-এর উপরে ভারতবর্ষে শুধু স্টার্ট আপ মেন্টর করেছি। এরকম বহু স্টার্ট আপ আছে যাদের ব্যাকগ্রাউন্ড আর্টসের, অথচ অর্গানাইজেশন চালাচ্ছে টেকনোলজি, কারণ তারা বিজনেসটাকে বোঝে। আবার এরকম বহু স্টার্ট আপ আছে তারা অসাধারণ প্রোডাক্ট তৈরি করেছে, দুর্দান্ত প্রোডাক্ট, বিজনেস বোঝে না, যার ফলে সেই প্রোডাক্ট কোনোদিন মানে মুক্তির আলো পায়। আচ্ছা, তো এইবার আমরা একটা বিজনেস করেই হাঁপিয়ে পড়ি। হ্যাঁ, আমরা কিভাবে কাস্টমার সামলাবো, কিভাবে মালটা নিয়ে আসবো, বা প্রত্যেকটা বিজনেসম্যানের একই অবস্থা। সেই জায়গায় আপনি দেখছি যে এতগুলো কাজ করছেন, কোম্পানি চালাচ্ছেন, সেটা কিভাবে ম্যানেজ করছেন? ম্যানেজ করাটা প্রচন্ড সোজা, ইফ ইউ নো হাউ টু ম্যানেজ পিপল। ব্যবসা মানে হচ্ছে আপনি কি করে লোককে ম্যানেজ করতে পারেন, ঠিক আছে? এবার যারা মাল নিয়ে আসে, মাল রাখে ইত্যাদি, এটা ব্যবসায়ী। আমি এন্টারপ্রেনার, দুটোর মধ্যে আকাশ পাতাল পার্থক্য। আমি ইনোভেটর। ফর অ্যান এক্সাম্পল, আমরা আল্ট্রাবুকের উপরে প্রচুর আমরা কাজ করেছি। ইন্টেলে যেটা আল্ট্রাবুক, আমরা ইন্টেলের ডেভেলপমেন্ট পার্টনার, মাইক্রোসফটের ডেভেলপমেন্ট পার্টনার, নোকিয়ার ডেভেলপমেন্ট পার্টনার ছিলাম। নোকিয়া এখন এক্সিস্ট করে না। আমরা স্কামবার্জার, যেটা কি করতে হতো ডেভেলপমেন্টের মধ্যে, আমরা আইপি তৈরি করি, সেটার আমরা সেটা গেম তৈরি করি। বোঝানোর চেষ্টা করছি আপনার পডকাস্টের অডিয়েন্সকে। ধরা যাক বস 2 বলে একটা সিনেমা হয়েছিল 2017 সালে, জিৎ, শুভশ্রী এবং নুসরাত। তো আমার তৈরি করা ওটা গেম, যেখানে আমরা মুভি প্রোডাকশন হাউসের সাথে একটা কোলাবোরেট করি। তো জিৎ বিকেম আ ক্যারেক্টার আমার গেমের, রাইট? যেখানে পুরো গেমটা আমার প্রপার্টি, মুভিটা ওদের প্রপার্টি। তাহলে পুরো গেমটা আমি ইনভেস্ট করে তৈরি করছি, রাইট? ঠিক সেভাবে প্রিয়াঙ্কা সরকারকে দিলাম নীলাঞ্জনা তৈরি করার টাইমে, প্রিয়াঙ্কা আর মৈনাক, তারা আমার আইপি হয়ে দাঁড়ালো। তাহলে সেটা হয়ে গেল গেমের একটা পার্টিকুলার ছোট পার্ট। গেমের মার্কেটটা আপনার অডিয়েন্স এটা জানে না, আই অ্যাজিউম জানে না, কারণ ভারতবর্ষে অনেকেই এটা জানে না। গেম ডেভেলপমেন্টের মার্কেট 5 গুণ বড় মুভি প্লাস মিউজিক ইন্ডাস্ট্রি। মানে যেটা দেখতে পাচ্ছেন সিনেমার জগৎ আর মিউজিকের জগৎ, দুটোকে যোগ করলে যত বড় হয় তার 5 গুণ বড় হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রি, গেমিং জগৎটা। কিন্তু তার মানে যারা গেম খেলে তারা গেমিং মার্কেটের নয়, তারা গেম খেলে, তারা ই স্পোর্টস প্লেয়ার, তারা কাস্টমার। আমরা বানাই, রাইট? তো আল্ট্রাবুকের জন্য সেরকম মাল্টিপল টাইপের আমরা গেম বানিয়েছি। শুধু মাল্টিপল নয়, আমরা কনসোলেরও প্রচুর গেম বানাই। কোনো একটা টাইমে ডেজার্ট ড্রিফট নামে একটা গেম প্রচন্ড পপুলার ছিল, যেটা আমাদের তৈরি করা। ফাইট অফ দ্য লিজেন্ডস, ওয়ান অফ আওয়ার গেম। শক্তিমান আপনি যদি নাম শুনে থাকেন, মুকেশ খান্না, দ্যাটস ওয়ান অফ মাই ক্যারেক্টার। তো আমরা আইপি তৈরি করি। এখনকার সময় কি গেমগুলো চলছে আমাদের? ফাইট অফ দ্য লিজেন্ড চলছে একটা টাইটেল, যেটা বেসিক্যালি এটাকে বলা হয় গেম ইউনিভার্স। তো তার রেসপেক্টিভ আমরা জেনএআই মুভি তৈরি করি। তো আপনি যদি এদিকে ঘোরান ক্যামেরা, আপনি দেখতে পাবেন আমি প্রথম এআই নির্ভর ছবি আমি রিলিজ করি আজ থেকে 2 বছর আগে, যেটা দেখতে পাচ্ছেন ওই ইটিভির এটা, ঠিক আছে? এবার এদিকে দেখতে পাচ্ছেন এটা রোবোটিক, এটা আমরা সাউথ কোরিয়াতে আমাদের প্রচুর কাজ চলে, রাইট? দেন এটা আমার অডিয়েন্স বেস, যেটা আপনার ক্যামেরায় দেখতে পাচ্ছেন কিনা জানি না, 25,000 লোক শোনে আমাকে। যেটা আপনি দেখতে পাচ্ছেন ওটা স্টেজে, আমি ওটা এলসিডি স্ক্রিনে আমাকে দেখা যাচ্ছে, নিচে সব অডিয়েন্স। তো এটাতে বোঝা যায় যে আমরা অ্যাকচুয়ালি কতটা ক্ষুদ্র, তাই না? আমাদের যে গেমিং যে কাস্টমার, টার্গেট অডিয়েন্স কারা? টার্গেট অডিয়েন্স ডিফেন্স হয়, টার্গেট অডিয়েন্স কমন পিপল হয়, ডিপেন্ড করছে কি ধরনের আমি গেম তৈরি করছি। টার্গেট অডিয়েন্স কোনো ক্ষেত্রে এরকম হয়ে দাঁড়ায় আমি কোনো এডুকেশন উইং এর জন্য কাজ করছি। এরকম টার্গেট অডিয়েন্স হয়ে দাঁড়ায় যেখানটায় আপনি কোনো গাড়ির সিমুলেশন তৈরি করছেন, মানে গাড়িটা মার্কেটে নামার আগে আপনি একটা সিমুলেটেড গেম খেলে তার ব্রেক, টর্ক, রিকয়েল সমস্ত কিছু আপনি বুঝতে পারবেন, ঠিক আছে? তো গেমিফিকেশন ইজ আ বিগ সাবজেক্ট। তো গেম মানে এরকম নয় যে আপনি মোবাইলে খেলছেন, ওগুলো ক্যাজুয়াল গেমিং এর পর্যায়ে পড়ে যায়। ট্রিপল এ স্ট্যান্ডার্ড বা সিমুলেশন গেম, এটার মার্কেটটা অনেকটা বড়, যেটা আমি তো মুখে বলে বোঝাতে পারবো না। তো সেই ধরনের গেমগুলোর মার্কেটটা, টার্গেট অডিয়েন্সটা বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা ধরনের হয়। শুধু যে ইন্ডিয়াতে না, পুরো পৃথিবীতে চলছে গেম। আমি আমার ওয়ার্ল্ড লিডার সামিট যদি 102টা কান্ট্রিতে চলে, আমাদের 36 মিলিয়ন ফলোয়ার আছে টোটাল গেমের, শুধু গেমের জন্য। আচ্ছা, তো বোঝা যাচ্ছে যে কতটা বড় সেটা।
আচ্ছা, এইবার বুদ্ধিমানটা প্রশ্ন মাথায় ছিল, সেটা No ভুলে problem, গেছি। no problem. হুম। আচ্ছা, আপনারা তো পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরেছেন, আমরা বললেন যে পৃথিবীর মধ্যে আমাদের টোটাল 4 জায়গায় অফিস আছে। হ্যাঁ। এইবার আমাদের এখন রাজ্যের এই মুহূর্তে যে বিজনেসের মধ্যে মাইন্ডসেটটা মানুষের ইয়ং জেনারেশন যারা, তাদের বিশেষ করে তাদের হলে ভালো হয়। হুম। ঠিক আছে? তাহলে আমাদের যদি ইয়ং জেনারেশন সবাই উঠে আসে, তাহলে কিন্তু আমাদের রাজ্য বা দেশ চেঞ্জ হবে, তাই ঠিক। তো? তাহলে এখন আর সারা পৃথিবী কি আলাদা করছে, যেটা আমাদের রাজ্যের এখন করা উচিত? ইন্টারেস্টিং প্রশ্ন। রাজ্য না দেশ, কোনটা? এখন দেখুন, আমরা এই রাজ্যের মধ্যে আছি, সুতরাং প্রশ্নটা রাজ্যের দিকে। রাজ্যের দিকে। এখন যে রাজ্যের ডেভেলপমেন্ট, ভারতবর্ষকে গ্রো করতে গেলে ভারতবর্ষের নিজেদের প্রোডাক্ট দরকার। আমরা চিরকাল সার্ভিস ওরিয়েন্টেড কাজ করে এসেছি এবং সেখানেই ঝান্ডা তুলে বলে এসেছি উই আর ডুইং এক্সেলেন্ট। যে কোনো দেশ বড় হতে গেলে যে কোনো দেশের একটা নিজস্ব প্রোডাক্টের দরকার পড়ে। আপনি চায়না দেখুন, জাপান দেখুন, তাইওয়ান দেখুন, কোরিয়া দেখুন, ইউএস দেখুন, ইভেন মিডল ইস্ট দেখুন, প্রত্যেকের আলাদা আলাদা প্রোডাক্ট আছে। আমি ছোট করে এক্সাম্পল দিই আপনাকে বোঝার জন্য, আপনার অডিয়েন্সকে বোঝার জন্য। আপনারা সবাই গুগল ম্যাপ ইউজ করেন। কোরিয়ায় গেলে গুগল ম্যাপ কাজ করবে না, ন্যাপ ম্যাপ ইউজ করতে হবে, ওদের দেশের ম্যাপ। ওদের দেশের ম্যাপ। আচ্ছা, আপনি এখানে হোয়াটসঅ্যাপ ইউজ করেন, রাইট? ওখানে কাকাও টক চলে, চায়নাতে কিউ চলে, ঠিক আছে, বা উইচ্যাট চলে। এবার টেলিগ্রাম চলে, বেসিক্যালি রাশিয়া থেকে শুরু হয়েছিল টেলিগ্রাম, রাইট? তো এগুলো হলো সফটওয়্যার প্রোডাক্ট। আমরা যদি আজকে মাইক্রো প্রসেসর লেভেল কোডিং না করি এবং সেই ধরনের লেভেলের প্রোডাক্ট না বানাই, তাহলে ভারতবর্ষের যে স্পিডে এগোচ্ছে স্পিডটা একটু স্লো হয়ে যাবে। আমি তো প্রচুর স্টার্ট আপ নিয়ে ডিল করি, এটা জাস্ট টিপস দেওয়ার জন্য বললাম। আমাদের নিজেদের বেশ কিছু প্রোডাক্ট, আপনাকে আমি এক্সাম্পল যেরকম দিলাম, আমি 2016 সাল নাগাদ নিজেদের একটা ভার্চুয়াল রিয়েলিটি ডিভাইস তৈরি করি, যেটার মধ্যে ইনসাইড প্রসেসর, ইনসাইড র্যাম, জিপিইউ, ক্লাউড নেটওয়ার্ক সব কিছু ছিল। পরবর্তীকালে এই প্রোডাক্টটা আমরা একটা এমএনসিকে তারপর সেল আউট করি। এভাবেই প্রোডাক্ট মার্কেট চলে। আপনি যে পুরো চালাবেন এরকম কোনো কথা নেই, আপনি রাইটটা কোনো কাউকে দিতে পারেন চালানোর জন্য, রাইট? আমার মনে হয় আমাদের রাজ্যে যে ধরনের ইন্টেলেকচুয়াল ক্যাপিটাল আছে বেঙ্গলে, সেটাকে এনক্যাশ করাটা বেটার। আমাদের মূল প্রবলেম, আমাদের রাজ্যের সামহাউ স্টার্টআপরা হয়তো একটু গাইডেন্সের অভাব আছে। তারা জানে না কোন প্রোডাক্টটা তৈরি করলে গ্লোবাল মার্কেটে চলবে। আপনি যদি মনে করেন প্রোডাক্ট তৈরি করবো খালি আমি বেঙ্গলেই চালাবো, দ্যাটস আ সেপারেট টক, রাইট? আমি যদি মনে করি আমি বেঙ্গলে তৈরি করবো, দেশে চালাবো, সেপারেট। বেঙ্গলে তৈরি করবো, ওয়ার্ল্ডে চলবে, ইট ক্যান বি এনি টার্গেট, যেটা চায়না করছে। তো সেই ধরনের জায়গায় আমার মনে হয় নিজেদেরকে নিয়ে যাওয়া দরকার। মূল প্রবলেম হলো যে কটা সো কল্ড ইনকিউবেশন সেন্টার আছে, এগুলো নামে আছে, আমি স্ট্রেট বলতে বাধ্য হচ্ছি। সেখানে মূলত যেগুলো হয় সেটা হচ্ছে কলেজ ওরিয়েন্টেড কাজ হয়, ইন্ডাস্ট্রি কানেকশনটা কিন্তু অনেকটাই কম। আমি জেনারেল কলেজগুলোর কথা বলছি, প্রাইভেটগুলোর কথা বলছি, মানে যে কটা জেনারেল কলেজ, রাইট? মানে ধরা যাক গভর্নমেন্ট এইডেড গভর্নমেন্ট কলেজ যেগুলো আছে, সেখানটায় যদি চেঞ্জ আনতে হয় আপনাকে ইন্ডাস্ট্রির লোককে ইন্ডাস্ট্রি ভার্টিক্যালে কানেক্ট করে নিয়ে একসাথে কাজ করতে হবে। এটা প্রফেসর দিয়ে করতে পারবেন না আপনি, কারণ প্রফেসরদের কাজ পড়ানো, তাদের কাজ ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে খবর রাখা। বাট ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, কিভাবে করছে, ওরা তো হাতে কলমে করছেন না, তারা সাপোজ টু ডু, তারা শিক্ষাগুরু। তাহলে আমাকে নিয়ে আসতে হবে এক্সাক্ট ইন্ডাস্ট্রির লোক, যারা স্বতঃস্ফূর্তভাবে প্রোডাক্ট ডেভেলপমেন্টে সাহায্য করবে। এবার এখানে একটা আপনার প্রশ্ন থাকতেই পারে, এটা কি প্রবণ হবে, মানে এটা কি ফ্রিতে করা হবে? আমার মনে হয় যদি আপনি ফ্রিতে আনেন, তাহলে না ইন্ডাস্ট্রির লোকের কোনো আপনি ডেডিকেটেড টাইম পাবেন, না ওই স্টার্টআপটা বড় হবে। ঠিক, বেটার হচ্ছে ওই স্টার্টআপটার ইনিশিয়াল স্টেজে যদি দুজনকে ভালো লাগে, মেন্টর এবং মেন্টির একে অপরকে সোজা ভাষায় একটা ইকুইটি ডাইলিউট করে নিয়ে কাজ করাটা দরকার। তাতে মেন্টরটারও একটা গ্রোথ মাইন্ডসেট থাকবে, এই কোম্পানি যদি বড় হয় আমিও তাহলে বেশি ইনকাম পাবো, রাইট? তাহলে এখন ওই কলেজ বললেন আপনি, যে কলেজে গিয়ে গাইডেন্স করতে হবে, তাহলে কলেজ বলতে গেলে যে কোনো জেনারেল কলেজে গিয়ে, নাকি যে কোনো জেনারেল কলেজ থেকে সম্ভব? আপনি দাঁত মাজতে পারলে আপনার পক্ষে সবকিছু করা সম্ভব। দেখুন, আমি আপনাকে, আপনি তো আমার ব্যাকগ্রাউন্ডটা জানেন না, আমি একটু বোঝানোর চেষ্টা করছি আপনার অডিয়েন্সকে। আমি যখন ছোট ছিলাম, আমি সোদপুর হাই স্কুল থেকে পড়াশোনা করেছি। সোদপুর হাই স্কুল আমাদের, অন্তত সোদপুর খড়দা এলাকার তখন ওয়ান অফ দ্য বেস্ট স্কুল ছিল। বাংলা মিডিয়াম, গভর্নমেন্ট এইডেড, ইংলিশ পড়ানো হতো না, স্ট্র্যাটেজিক্যালি তখন ইংলিশ তুলে দেওয়া হয়েছিল।
আমরা ক্লাস 6 ইংলিশ পেয়েছি। তখনকার গভর্নমেন্ট, তখনকার সরকার কথা বলছি, আমি যখন ছোট, আমি বলছি ধরুন আমি 98তে পাশ করেছি যখন 12, তাহলে ধরতে পারেন আমি যখন ক্লাস 5-এ পড়ি, মোটামুটি আপনি সালটা বুঝতে পারছেন, 7 বছর পিছিয়ে গেলে 1991-90, রাইট? সেই টাইমের তদানীন্তন সরকার ইংলিশ স্কুল থেকে তুলে দিয়েছে, যার ফলে আমরা ইংলিশ পেয়েছি অনেক পরে। আমাদেরকে ক্লাস 6-এ ABCD শেখানো হয়েছে, অথচ আমরা তার আগে থেকে ABCD এবং মানে ইংলিশ লিটারেচার জানতাম। ম্যাক্সিমাম বাচ্চারাই পড়ে এসছে মা বাবা বাড়িতে যাদের শিক্ষিত তাদের। আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমার মা পাবলিক প্রসিকিউটর, বাবা ব্যারিস্টার কোম্পানি সেক্রেটারি, হাইলি এডুকেটেড, প্রেসিডেন্সি থেকে পাস আউট, বোথ অফ দেম, রাইট? তাহলে ওই ইন্টেলেকচুয়াল ক্যাপিটালটা আমি পেয়েছি। তো ইংলিশ জেনে আমি স্কুলে ঢুকেছিলাম। বাকি বাচ্চাদের মধ্যে অনেকেই ইংলিশ জেনে এসেছিল, অনেকেই জেনে আসেনি। আজকে যদি আমার দিকে আপনি তাকান, আমি টোটাল 7টা ভাষায় কথা বলতে পারি, সংস্কৃত, ফ্রেঞ্চ, রাশিয়ান, ইংলিশ, এরকম, রাইট? এবার চাইনিজ কিছুটা পারি, ওটাকে আমি জানা বলি না। কোরিয়ান বেশ কিছুটা পারি, ওটাকে জানা বলি না, যেটা আমি একদম স্মুথ বলতে পারি, ইনক্লুডিং সংস্কৃত, রাইট? এবার এগুলো শিক্ষাটা এসছে করতে, এগুলো কাজ করতে করতে এসছে, পৃথিবী ঘুরতে ঘুরতে এসছে। যখন কোনো একটা লোকের কাছ থেকে ভয়ে চলে যাবে, গ্রোথ তখন শুরু হয়। যখন একটা বাচ্চার মনে প্রশ্ন জাগবে আর তার শিক্ষাগুরু সেই প্রশ্নের উত্তর দিতে পারবে, তখনই গড়ে উঠবে সে। আমরা যেটা মুশকিল হয়ে গেছে বিগত বেশ কয়েক বছরে, বাচ্চারা প্রশ্ন করতে ভুলে গেছে। কি প্রশ্ন করতে তাদের হবে? সামহাউ বন্ডিংটা তৈরি হয়, যার ফলে যখন আমি আজকে ওয়ার্ল্ড ট্রাভেল করি, ধরুন আমি বিভিন্ন ইউনিভার্সিটি হয়তো আমায় ডেকে নিয়ে যায় স্পিচ শোনার জন্য, বিভিন্ন কনফারেন্সে নিয়ে যায় কিনোট স্পিকার হিসেবে, বা ধরে নিন আমি আমার ব্যবসার কাজে যাচ্ছি, ব্যবসার কাজে গেলেও ধরুন আমি যদি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করি যে আমি ওই কান্ট্রিতে যাচ্ছি, কোনো না কোনো এডুকেশনাল ইনস্টিটিউট বা কোনো না কোনো ইকোসিস্টেম আমায় কল করে, স্যার প্লিজ কাম ইন্টারঅ্যাক্ট উইথ আওয়ার পিপল। আমি আপনাকে, আমার কোরিয়াতে একটা সেট আপ রয়েছে, সাইজেবল লার্জ সেট আপ। আমি যদি আজকে সেখানকার দেখি, লোকেদের মানসিকতা দেখি, প্রচণ্ড ওপেন মাইন্ডেড। আমি যদি চায়না দেখি, যখন আমি চায়না যাই, আমাদের কতগুলো আরবান মিথ আছে, ওরা টিকটিকি খায়, আরশোলা খায়, একদম না। আচ্ছা, মানে আপনার চায়নাতে একদমই কেউ টিকটিকি আরশোলা খেয়ে বাঁচে না, নো, একদম সত্যি, ভদ্র খাবার খায়। আচ্ছা। এবং আপনাকে একটা জিনিস বলে দিই, এখানে অনেক ব্লগার হয়তো আমার উপর রেগে যেতে পারে, বাট আমি খুব স্ট্রেট কথা বলতে পছন্দ করি। চিলি চিকেন বলে কোনো ফুড চায়নায় নেই। আমি মাল্টিপল টাইমস গেছি। কাছাকাছি হয় যেটা, সেটা হচ্ছে শেজওয়ান চিকেনটাকে কাছাকাছি চিলি চিকেনে বলা যেতে পারে। যেগুলো আমাদের চাইনিজ খাবার বলে বিক্রি হয়, এগুলো একটাও চাইনিজ না। আচ্ছা, এগুলো প্রত্যেকটা ইন্ডি চাইনিজ ফুড। চাইনিজরা এই মশলা দিয়ে খাবারই খায় না। আচ্ছা, আমি যদি সফিস্টিকেটেড চাইনিজ খাবারের কথা বলি, পডকাস্ট হয়তো অন্যদিকে খাবারের দিকে চলে যাচ্ছে। ওয়েল, আমি মনে করি, ছোট্ট ডিবেট করি, আমি মনে করি মানুষ হয়ে জন্মেছেন তো সবকিছু নলেজ নেই, রাইট? আমি রান্না করতে পারি, ছবি আঁকতে পারি, মার্শাল আর্ট পারি, ওয়ার্কআউট করি, হেভি ওয়েট লিফটিং করি, এন্টারপ্রেনার, ইনোভেট করি, রাইট? প্রত্যেকটাই আমি, কিন্তু প্রত্যেকটা আমার কর্ম, ঠিক আছে? আমি রান্নাটা খুব ভালো করে বুঝি, টেস্ট। যে দেশে যাই সেই খাবার যখন আমার টাঙে লাগে, আমি ওখানকার মশলা নিয়ে এসে তখন বাড়িতে রান্না করি, বিকজ এই মশলা আপনি এখানে পাবেন না। ঘুরে আসে আপনার পয়েন্টের কথা। এখানে যে রান্নাগুলো করে, যেমন ধরুন কুং পাও চিকেন বলে একটা চিকেন এখানে বিক্রি করার চেষ্টা হয়। কুং পাও চিকেন বেসিক্যালি কাজু বাদাম আস্ত থাকবে, সঙ্গে চিকেন থাকবে, তার উপরে কোটিং থাকে না, সসটা আলাদা হয়। এখানে যা বিক্রি করে, যেটা যে নামে বিক্রি করে, বলে চাইনিজ কুং পাও চিকেন, কিন্তু বলে আমরা বাদাম বেটে দিয়েছি। কেন ভাই? বাদাম বাটাতে আমি টেস্টি পাচ্ছি, কোথায় টেস্ট? বাদাম বাটেই দাও নি অ্যাকচুয়ালি। আমি পিনাটস দেবো কেন? ক্যাশু নাটস অ্যান্ড পিনাটস এদিক আর এদিক কমপ্লিট মানে অপোজিট। দেন ডোন্ট সে দ্যাট দ্যাটস আ কুং পাও চিকেন টু দ্য পিপল হু নোজ ইট, রাইট? দেন আপনি যদি আজকে হটপট বলেন, যেটাকে চাইনিজ হটপট বলা হয়, সাউথ ইস্ট এশিয়াতে হটপট ইজ আ কমন ফুড। হটপটটা কি হয়? আপনার সামনে একটা টেবিলের মধ্যে গরম একটা বাউল দিয়ে দেবে, যেখানে জল গরম হচ্ছে, আপনার সামনে কাটা সবজি, কাটা মিট র দেওয়া হবে, যাতে ওটা ফ্রেশ আপনি দেখতে পান। আপনি চপস্টিক দিয়ে হোক বা যেভাবে হোক, যে যেটাতে কমফোর্টেবল, ইট ক্যান বি পোক, আপনি ওইটার মধ্যে ডুবাচ্ছেন, ওটা ওখানে সেদ্ধ হচ্ছে, অ্যান্ড ইউ আর হ্যাভিং ইট। যার টেস্টের দরকার না, ইটস আ ব্লান্ট ফুড, মানে ওর কোনো টেস্ট নেই, টেস্টলেস, ব্যাপারটা বুঝুন, দ্যাটস অ্যাকচুয়াল ফুড। বাট আপনি যখন ওটা খাবেন, আপনি মাংসটার অ্যাকচুয়াল টেস্ট বুঝতে পারবেন। এবার আমি আপনাকে প্রশ্ন করি, আপনার পডকাস্টে আপনি নিশ্চয়ই রেস্টুরেন্টে খান, বড় রেস্টুরেন্টে যখন খেতে যাচ্ছেন রেস্টুরেন্টে, আপনি জানেন ওখানে খাবার কিভাবে তৈরি হয়? ক্রায়ো ফ্রোজেন ফুড,
একটা কারি রান্না করা হয় 3 ধরনের, জেনারিক বলছি আমি, যে কোনো রেস্টুরেন্টে গিয়ে দেখে নিন কথাটা মিলিয়ে। আচ্ছা। একটা কারি, 2টো কারি বা 3টে কারি রান্না করে ওরা। হুম। ওটা ফ্রিজারের মধ্যে ক্রায়ো ফ্রোজেন করে রেখে দেওয়া হয়, পাথরের মতো শক্ত হয়। হুম। যখন আপনার কাছে অর্ডার আসে, রেস্টুরেন্টের লোক আসে, ওখান থেকে ভেঙে নিয়ে গরম করে মিটের সাথে মশলার সাথে মিশিয়ে দিয়ে দেয়, যার জন্য ওই খাবারটার টেস্ট নেই, আপনি মশলার টেস্ট পান। আপনি ওদেরকে বলুন তো ওই চিকেনটাকে সেদ্ধ করে আপনাকে দিতে পারবে না, আচ্ছা। কারণ ওই ফুডটাও 3 মাস পুরনো চিকেন, যার ফলে ওর কোনো টেস্ট নেই, গন্ধ পাবেন আপনি। আমি নাম বলছি না, প্রমিনেন্ট আপনি যদি ভারতে দেখেন যে কটা বিদেশি ব্র্যান্ড ঢুকেছে, আপনি যদি আমার সাথে যে কোনো কান্ট্রিতে যান, ইউরোপ, এশিয়া, ইউএসএ, যেখানেই যান, আচ্ছা। আমি ওই সেম ব্র্যান্ডের দোকানে আপনাকে নিয়ে যাব, আপনি সেম চিকেন কিনে খাবেন বা বার্গার কিনে খাবেন, আপনি বলবেন অরিজিৎ স্যার এটা তো অন্য জিনিস খাচ্ছি, এটা অ্যাকচুয়াল টেস্ট। এখানে যখন খাবেন কিছু করতে হবে না, আমি আপনাকে শিখিয়ে দিচ্ছি কীভাবে ধরবেন। যে কোনো আউটলেট আছে, যে কোনো আউটলেটে গিয়ে ওপরে কোটিনটাকে ভেঙে ফেলে দেন, আচ্ছা। আর চিকেনটা আপনি গন্ধ শুকুন, আপনি খেতে পারবেন না, চ্যালেঞ্জ আপনার সাথে। আপনি বেসিক্যালি খাচ্ছেন এই কারণে, কারণ আপনার সামনে কতগুলো সস দিচ্ছে, সঙ্গে মশলা দিচ্ছে, ওপরে কোটিন দিয়ে দিচ্ছে, আপনি ভাবছেন ওয়াও দিস ইজ দ্য টেস্ট, একটা ভালো একটা নাম চেঞ্জ নাম দিয়ে দিল, 400 টাকা নিয়ে দিল। এটাকে ব্যবসা বলে না ভাই। আপনি যখন ব্যবসা পডকাস্ট করছেন, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ব্যবসা মানে হচ্ছে আমি যেখানটায় এথিক্স মেনে ব্যবসা করব। এবার আমাদের লাইনে একটা জায়গায় ফিরে আছে, অনেকেই ভাবে গেম ডেভেলপমেন্ট মানে হচ্ছে বেটিং, যেটা ভারতে প্রুফ করার চেষ্টা হয়েছিল। আচ্ছা। আমি নামগুলো বলছিলাম, বেশ কিছু অ্যাপ আছে যেগুলো অনলাইন গেমিং, তারা সফিস্টিকেটেড বেটিং করছে, তাস দিয়ে হোক, প্লেয়ারদের দিয়ে হোক, দিস আর অল বেটিং, রাইট? ফ্যান্টাসি গেম, ফ্যান্টাসি ইজ বেসিক্যালি বেটিং, ইটস নট গেমিং। তো ওটাকে গুলিয়ে দিয়ে আমাদের ভারত থেকে চেষ্টা করা হচ্ছিল বেটিং ক্যাপিটাল তৈরি করা, হুইচ ইজ ইন এ ওয়ে গুড এন্ড ব্যাড, বিকজ আপনি টেকনোলজিকে তাহলে দূরে সরিয়ে রাখছেন। বেটিং এর জন্য তো বিশাল বড় টেকনোলজি লাগছে না। তো আপনি যদি আবার ফুডকে বলেন আমি ক্রায়ো ফ্রোজেন ফুড খাওয়াবো, তাহলে তো মুশকিল। আচ্ছা। যার ফলে আই এম শিওর আপনি একটা সার্ভে করে দেখুন আপনার এলাকাতে, আপনি 80% লোক পাবেন যাদের লিভারে প্রবলেম রয়েছে। বিশেষ করে লিভার নয়, ওরা জানেও না, ওদের লোয়ার ইনটেস্টাইনে একটা ডিস্টারবেন্স হচ্ছে, কারোর কনস্টিপেশন তৈরি হচ্ছে, কারোর হজম হয় না, কারোর অ্যাসিডিটি হয়ে দাঁড়াচ্ছে। এটা হচ্ছে কারণ আপনি আর আমি ক্রায়োফ্রোজেন ফুড খাচ্ছি কন্টিনিউয়াস, এবং প্যাকেজ ফুড খাচ্ছি, আর যে জলটা খাচ্ছি এই জলটা হচ্ছে ডেড ওয়াটার, এই জলটা লাইভ ওয়াটার নয়, যেটাকে আপনাকে আমাকে বলে বোঝানো হচ্ছে ডিস্টিলড ওয়াটার নয়, কিন্তু ওটা আমি বলছি এটাকে ফিল্টার ওয়াটার বলা হয়। অর্থাৎ আমি নাম বলছি না কোনো ব্র্যান্ডের, যা প্যাকেজ বটল ওয়াটার পান ইটস আ ডেড ওয়াটার, ওর মধ্যে কোনো গুড ব্যাকটেরিয়া নেই। আপনি যদি ভেতরে গুড ব্যাকটেরিয়া না ঢোকান, আপনার প্রোবায়োটিক যদি ভেতরে না ঢোকে, আপনি হাউ ডু ইউ এক্সপেক্ট দ্যাট ইউ ক্যান অ্যাকচুয়ালি বি অ্যালাইভ অ্যাজ এ হিউম্যান? তো যার ফলে গাটস ফেলিওর হচ্ছে, আর এই গাটস ফেলিওরের থেকে আপনার হজম ক্ষমতা কমছে, হজম ক্ষমতার থেকে আপনার দুর্বলতা আসছে, সেখান থেকে অন্যান্য রোগ চলে যাচ্ছে। এর থেকে আমরা এটা চেঞ্জ করব। দ্য ওনলি ওয়ে ইজ অ্যাকচুয়ালি গো অর্গানিক, দেয়ার ইজ নো আদার অপশন। এবার আপনি ভাবছেন অন্টারপ্রেনার হয়ে এই কথাগুলো বলছেন কেন? ডু আই হ্যাভ আ বিজনেস রিলেটেড টু দ্যাট? নো, আই ডোন্ট হ্যাভ। আমার কোনো অর্গানিক ফুডের কোনো ব্যবসা নেই, কিন্তু আমি এটা বলছি বিকজ আই এম কনসার্ন নাও। হ্যাঁ, আমি নিজের প্রতি একটা ভালোবাসা আছে। নিজের না, আমার লোকের প্রতি ভালোবাসা আছে। আমি তো এখান থেকে ধরুন মাসে একবার আসি, 15 দিন 16 দিন থাকি, আমি বেরিয়ে যাচ্ছি, আমি গুড ফুড খাচ্ছি, চেষ্টা করছি হয়তো বাইরের খাবার আনতে, সবজিটা তো এখান থেকেই কিনতে হচ্ছে। তো যার ফলে যেটা করতে বাধ্য হয়েছি, মানে আপনার সাথে এত কমফোর্টেবল ভাবে কথা বলছি ভাইয়ের মতো না, আমি বাড়ির ছাদে একটা বাগান করে ফেলেছি, যেটার মধ্যে আমি সবজি উৎপন্ন করা শুরু করেছি। নাও ইট ইজ নট পসিবল ফর এভরিওয়ান। বাগান করা মালি রেখে এটা তো সবার পক্ষে সম্ভব না, তাই না? তো এটা কি কোনো অল্টারনেটিভ উপায়? তা তো নয়। তো আপনাকে তো, আমরা তো কোনো এক সময় অর্গানিকই ছিলাম, আমি তো জবরদস্তি বলছি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করো, ইন্ডাস্ট্রিয়ালাইজেশন করে মানে এমনভাবে সবজি তৈরি করে যাতে মাস লোকজন খেতে পায়। আমি প্রচুর গ্রামে ঘুরেছি সোশ্যাল ওয়ার্ক করার জন্য, মানুষের জন্য করার জন্য। আমি এরকম জমি দেখেছি যে জমিতে আরামসে এরা যেটা বলছে মাস প্রোডাকশন সম্ভব নয়, অর্গানিকে করা সম্ভব, এটাই হতো। কিন্তু আমরা জবরদস্তি এমন কিছু সিড এখানটায় শুধু ইমপ্লিমেন্ট করেছি, যার ফলে আমাদের টেকটনিক প্লেট, আমাদের ভারতের তলায় যে টেকটনিক প্লেট, সেটার ডিস্টারবেন্স হয়ে গেছে, যার জন্য আজকে ভূমিকম্প বেশি হচ্ছে। শুধু তাই না, ক্লাইমেটিক চেঞ্জ হয়ে গেছে। আপনি জানেন, আমি জানি না, আপনি হয়তো একজন টেকনোলজিস্টের সাথে কথা বলছেন, আপনি কিভাবে আমাকে ডিফাইন করবেন আমি জানি না, আপনার ব্যাপার। আপনি এটা জানেন, হিমাচলে কোনোদিন কিন্তু আপেলের চাষ হতো, ওখানে রেড রাইস হতো, হার্বস হতো, এতে ব্রিটিশরা ইন্ট্রোডিউস করে ওখানটার মধ্যে, কারণ ওটা ওদের কাছে ছিল গ্রীষ্মকালে থাকার জায়গা।
আচ্ছা এবার ব্রিটেনে পাওয়া যায় অ্যাপল, হ্যাঁ। and apple in a day is actually keeping the doctor away, and they can actually export apples. That's why they introduced apple over there. ওখানে কোথায় অ্যাপেলের চাষ হতো মশাই? ওই জন্য ওরা চাষ করেছে ওখানে। অফকোর্স, সেই জন্য আজকে টোটাল ওখানকার ব্যালেন্স ডিসব্যালেন্স হয়ে গেছে। আপনি চলুন আমার সাথে, আমি আপনাকে ভেতরকার হিমাচলের গ্রামগুলো দেখাবো, ইউ উইল গেট আ শক। ওরা এখনো পর্যন্ত ওই জায়গায় ওই জিনিস ঢুকতে দেয়নি, কারণ আচ্ছা। তারা সুস্থ থাকতে চায়। ওখানকার যে রেড রাইসটা আছে, এই রেড রাইসটা 1000 টাকা কেজি এখন মার্কেটে বিক্রি হয়। এই চাল আপনি যদি এইটুকু খান আপনার পেট ভরে যাবে, এরকম নয় যে আপনি মানে ওটা আপনার ফিলিং বেশি আসছে, নো, ইটস অ্যাকচুয়াল কার্বোহাইড্রেট। চাল কি? স্টার্চ এন্ড কার্বোহাইড্রেট। আপনি যেটা খান প্লাস্টিক খাচ্ছেন। আপনি যেটা খাচ্ছেন সেদ্ধ চাল, আতপ চাল, হোয়াটএভার গুড নেমস দিয়ে, ইউ আর অ্যাকচুয়ালি হ্যাভিং প্লাস্টিক। পেস্টিসাইড মারা, না জানি কি কি মারা। মানুষ আমার একটা জন্তু খাবারের রং মেশায়। আমাকে দেখান তো পুরো ইকোসিস্টেমে কোন জন্তুটা খাবারের রং মেশায়? হ্যাঁ, কুকুরও হয়তো ন্যাচারাল জিনিস খাচ্ছে। প্রত্যেকটা লোক, প্রত্যেকটা প্রাণী ন্যাচারাল জিনিস খায়। আজকে আপনি আমি বসে কথা বলছি, আপনাকে আরো কমফোর্টেবলি বলছি পডকাস্টের জন্য, ব্যবসা করতে গেলে মন উদার হতে হয়। ওদের হতে হবে। সিংহ হৃদয় ছাড়া কিন্তু ব্যবসায়ী হওয়া যায় না, ঠিক আছে? আপনার ধরুন ঘরে জুটছে ডাল ভাত, অথচ আপনি এমপ্লয়িকে এমন স্যালারি দিচ্ছেন যাতে ও চিকেন ভাত খেতে পারে। এভাবে ব্যবসায়ীরা ওঠে, যারা ট্রু ব্যবসায়ী। আমার টিম যদি তৈরি হয় তাহলে আপনি অটোমেটিক্যালি বড় হবেন। এবার আপনার প্রশ্নের জবাবে আসি আমি। এতগুলো কোম্পানি কি করে চালাচ্ছি? বিকজ আই মেড টিম, নট এমপ্লয়িজ। I have core level hardcore team যারা প্যাশন ড্রিভেন, যারা বোঝে আলটিমেটলি কি করতে হবে যাতে করে অর্গানাইজেশন বড় হবে, অর্গানাইজেশন বড় হলে সেই বড় সবার সুবিধা। হ্যাঁ। আপনাকে এই ভাবনা আনতে হবে। আচ্ছা। এটা মানে ওই ওই মাইন্ডসেটটা চলে আসে তখন অটোমেটিক্যালি সবাই নিজেদের মতো করে করবে, নিজের মতন করে তৈরি করবে। কোনো বড় অর্গানাইজেশন দেখুন, আমি তো এখনো পর্যন্ত টপ 5 এর মতন কোম্পানি নই। আমার একটা সামহাউ স্ট্রাকচার্ড অর্গানাইজেশন, যেখানটায় ভ্যালুয়েশন কত সেটা অনেক। বলুন তাহলে। কি দরকার, আপনারা নেটে দেখে নিন না, আমার নামটা ফেললে ভ্যালুয়েশন দেখতে পাওয়া যায় প্রত্যেকটা কোম্পানি দেখতে আপনি বলুন দরকার। যাই হোক, আপনাকে একটা নিউজ দিয়ে দিই বাকি আপনার দর্শকদের জন্য। আমরা একটা চেম্বার অফ কমার্সের মতো স্ট্রাকচারে চলে গেছি আজকে। আমরা আজকে বিজনেস ডেলিগেশন নিয়ে যাই দেশ থেকে দেশে। 2020 সাল যখন পুরো পৃথিবী বন্ধ, আমরা ইউরোপের 10টা স্টার্টআপকে নিয়ে গিয়ে 20th অফ দ্য ডে 20টা ইনভেস্টরের সামনে আমরা পিচিং করাই। দ্যাট বিকেম আ ব্র্যান্ড নেম 2020। আচ্ছা আচ্ছা। বুঝতে পেরেছেন? তো এবার আমাদের 102 কান্ট্রিজে চ্যাপ্টার এক্সিস্ট করে, তার একটা প্রেসিডেন্ট রয়েছে, তার আন্ডারে প্রচুর লোকজন রয়েছেন, একসাথে মিলে তারা ব্যবসায়িক সংগঠন হিসেবে কাজ করেন, রাইট? এবার যদি আপনি ভ্যালুয়েশন করতে চান, কোন কোম্পানিটার করবেন? টেকনোলজি কোম্পানির করবেন, বিজনেস চেম্বারের করবেন, আপনি গ্ল্যামওয়ার্ড ফেসের করবেন, ডিপ টেকনোলজির করবেন, অ্যাজ এ গ্রুপ ইটস এ সাইজেবল ওয়ান। আমি একটা কথা ফার্মলি বিলিভ করি, ভ্যালুয়েশনটাতে আমি অ্যাকচুয়ালি বিশ্বাসী নই, আমি ভ্যালু গিভিং এ বিশ্বাসী। আচ্ছা, কি ভ্যালু আমি কতটা লোককে কি করতে পারছি। তো আমি যদি এখনো পর্যন্ত বিগত 29 বছরে বেশ কয়েক লাখ লোকের আমি যখন উপকার করতে পেরেছি, আমি মনে করি সেটাই আমার কাছে পরমেশ্বরের কাছ থেকে পাওয়া। জীবনে কোনোদিন দর্প করতে নেই, আমার ভ্যালুয়েশন এত। সবচাইতে বেশি দর্পহারি হলো, আপ ডাউন হয় না, এটা ফ্লাকচুয়েট অন্যভাবে হয়। তো দর্পহারি বিষ্ণু কোনোদিন কখনো কোনো গর্ব রাখতে দেন না। আমাদের মূল দেবতার মধ্যে অনেকে রয়েছে, ঈশ্বরের মধ্যে 3টে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা ক্রিয়েটর, বিষ্ণু প্রোটেক্টর, মহাদেব ডিস্ট্রাক্টর। 3জন যখন একটা পরম শক্তির সাথে মিলিত হন, মহামায়া, তিনি নারী শক্তি, তখন তৈরি হয় পরম ব্রহ্ম, যার কোনো আকার নেই, নিরাকার। এবার মানুষ হিসেবে আমরা তো খুব ক্ষুদ্র, একটা বিশাল বড় ইউনিভার্সের ছোট্ট একটা স্ট্রাকচারের মধ্যে, ছোট্ট একটা গ্রহ পৃথিবী, তার মধ্যে ছোট্ট একটা দেশ ভারতবর্ষ, তার মধ্যে ছোট্ট একটা স্টেট পশ্চিমবঙ্গ। সেই পশ্চিমবাংলার আপনি একটা কোনো একটা পার্টিকুলার জায়গায় আপনি আর আমি কথাবার্তা বলছি, তাহলে আমার অস্তিত্ব নগণ্য, হ্যাঁ না? কাজেই আমি ভ্যালুয়েশন নিয়ে কথা বলে কি করব? এর থেকে বেটার যদি কথা বলতে পারি পৃথিবীর এই এই জায়গায়, এই এই দেশে এই ধরনের লোকজন উপকৃত হয়েছে, যেটা আমি ক্ষুদ্র ক্ষমতা অনুযায়ী কিছুটা করেছি। আফ্রিকা, সাউথ ইস্ট এশিয়া, সেন্ট্রাল এশিয়া, বেশ কিছু ইউরোপের পার্টি, প্রচুর স্টার্ট আপ উপকৃত হয়েছে। আমি ফার্মলি একটা জিনিস বিলিভ করি, আপনাকে যদি উপকার করতে হয় আপনাকে টপ ডাউন অ্যাপ্রোচ করতে হবে। অর্থাৎ
যারা আমরা ট্রু অন্টারপ্রেনার, যারা আমরা ইকোসিস্টেম ক্রিয়েটার অর আদার ইকোসিস্টেম এনাবেলার, তিনটে টার্ম আছে। যদি আপনি একটা কোম্পানি তৈরি করতে পারেন, একটা কোম্পানিতে 5-6টা এমপ্লয়ি হবে, 5-6টা এমপ্লয়ি মানে 5-6টা ফ্যামিলি, ফ্যামিলি চলবে। রাইট? তো যদি 5-6টা ফ্যামিলিকে আপনি ফার্দার আবার গ্রো করেন, সেটাকে যদি 10টা করেন, আর এই 10টা ফ্যামিলি যদি সিকোয়েন্সে আরো দুটো ফ্যামিলিকে নিয়ে টেক কেয়ার করছে, তাহলে একটা ইকোসিস্টেম তৈরি হচ্ছে। অর্থাৎ একটা কোম্পানি মানে কিন্তু একটা কোম্পানি হয় না, ভালো করে ভেবে দেখবেন। যেটা একটা পুরো ইকোসিস্টেমকে রান করে। একটা ইন্ডাস্ট্রি হলে কিন্তু আরো বড়। আপনি যদি আগে টাটা দেখেন, টাটা নগরে যান, উনি স্কুল থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, ইউ ডোন্ট হ্যাভ টু গো আউট, রাইট? আপনি ওখানে পার্ক রয়েছে, আপনার ওখানে জলাধার রয়েছে, দ্যাটস কল্ড ইন্ডাস্ট্রি। ডাইভার্সিফাই করেছেন তারপরে তারা, ঠিক আছে না? তো তৈরি করতে গেলে ব্যবসা এইভাবে তৈরি করতে হয়। আমার তো টেকনোলজির ব্যবসা, আমারটা পুরোটা ম্যাক্সিমামটি ভার্চুয়াল। ফিজিক্যাল সেটআপের জায়গায় ম্যাক্সিমামটা ভার্চুয়াল দেখা যায়। তো সেগুলো যদি দেখা যায় ঠিকঠাক, আপনি দেখতে পাবেন আমরা একটা প্ল্যাটফর্ম চালাই animgaming.com বলে। অ্যানিম গেমিং এর মূল উদ্দেশ্য হচ্ছে যারা ইন্ডি ডেভেলপার, তারা তো ঠিকঠাকভাবে নিজেদের গেম ডেভেলপ করে নিয়ে পাবলিশ করতে পারে না, আমরা তাদেরকে হেল্প করি পাবলিশ করতে, ফান্ড পেতে। টিউনামিগো বলে একটা প্ল্যাটফর্ম আছে, যেটা ইন্ডিয়ানাইজ স্পটিফাই ভাবতে পারেন আপনি। আপনি নিজের মুডের মতন অনুযায়ী আপনি নিজের মতন মিউজিক বাজাতে পারবেন। এবার আপনি বলেন এই অ্যাপ্লিকেশনটা কি কাজ? আপনি জিমে যাচ্ছেন, বেড়াতে যাচ্ছেন, আপনি পাবলিক ভোটিং করতে পারবেন। পাবলিক ভোটিং করে কোন গানটা আপনি চালাবেন ওটাকে ডিসাইড করতে পারবেন। প্লাস মুড প্লাস সাইকোলজি, সেটা দিয়ে অ্যাকচুয়ালি কন্ট্রোল করা যায়। আচ্ছা বলুন, কিছু বলছেন? হ্যাঁ, আমি বলছিলাম যে আপনারা যেহেতু বলছেন যে বিভিন্ন বিজনেসকে সাপোর্ট করেন, তো একটা বিজনেস ফান্ডিং পাওয়ার জন্য বা পুরো করার জন্য কি কি দেখেন আপনারা, যে এটা এই ঠিক থাকবে? অনেকগুলো ক্রাইটেরিয়া থাকে। প্রথম কথা হচ্ছে আমাদের নিজেদের একটা ইউএস বেস ফান্ড রয়েছে, যেটাকে ভেঞ্চার ক্যাপিটাল ফান্ড বলে টার্ম অনুযায়ী। আচ্ছা, কোইনোভেট ভেঞ্চার্স হচ্ছে আমাদের অ্যাক্সেলারেটর কাম ইনভেস্টমেন্ট এনাবেলার এর নাম, প্ল্যাটফর্মের নাম। প্রথম ক্রাইটেরিয়া আমরা দেখি যে ফাউন্ডার আছে, তার ক্যাপাসিটি কি, সে কি হতে চায়, কি করতে চায়, কতটা তার গ্রোথ মাইন্ডসেট আছে। মিশন কি আছে? হ্যাঁ। সেকেন্ড আমরা যেটা দেখি, তাকে স্কেল আপ কতটা করা সম্ভব আছে। মিশন আমরা পাত্তা দিই না। আচ্ছা, ওগুলো সব মানে বইয়ের কথাবার্তা, সব বলে কোনো লাভ নেই। হ্যাঁ, ওগুলো এমবিএ এর বইতে পড়াটা বেটার। রিয়েল লাইফ ওগুলো কোনো কাজে লাগে না, ওগুলো লিখতে পারবে। হ্যাঁ, ইট অল ডিপেন্ডস রিলেশনশিপ। এবার নেক্সট যেটা আমরা দেখি সেটা হচ্ছে তাকে কতটা স্কেল আপ করা সম্ভব, কতটা বড় করা সম্ভব, কতটা গ্রো করা সম্ভব। এটা কি আমার ইনভেস্টমেন্ট থিসিসের সাথে ম্যাচ করছে? মানে আমি ধরা যাক রিয়েল এস্টেটে ইনভেস্ট করি না, যদি আমি না করি, কেউ যদি আমার রিয়েল এস্টেটের জন্য পিচ করে, বেকার পিচিং করা হচ্ছে, আমি ওখানে যাবোই না, ওটা আমার ফোকাসই না। এবার ধরা যাক আমার ফোকাস হেলথ টেক, কথা, তাহলে আমি হেলথ টেক ওরিয়েন্টেড দেখবো, তাকে কতটা বড় করা সম্ভব, গ্রো করা সম্ভব, আদৌ সেই লোকটা নিতে পারবে কিনা লোড, না নিতে পারলে তাকে কি আলটিমেটলি সাপোর্ট করলে সেই হবে, আর সে রিটার্ন কত দেবে। তো একটা টার্ম এবার আমি আপনার জন্য উচ্চারণ করি, ARR, মানে আমি কতটা বছরে কিভাবে কতটা ইনকাম করছি, রেসপেক্টিভ প্রফিট কত আছে। যদি না থাকে আইডিয়া স্টেজে, খুব আইডিয়া স্টেজে যতক্ষণ পর্যন্ত না আপনার কমপ্লিট ইউনিক কোনো একটা প্রোডাক্ট, ইনভেস্টমেন্ট পাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে দাঁড়ায়। বুঝতে পারলাম? আর কোম্পানিতে টিম মেম্বার কারা আছে, তারা কি গ্রো করতে পারবে, ব্যাকগ্রাউন্ড তাদের কি কি আছে, তার স্ট্যান্ডার্ডটা কি আছে, এরকম বেশ কিছু ক্রাইটেরিয়া থাকে। আচ্ছা, আপনি যখন শুরু করেন শুরুর দিকে, তখনকার সময় এমনিতে আমাদের এখনো একটা মাইন্ডসেট সমাজের মধ্যে চলছে যে যদি কেউ বিজনেস শুরু করতে যায় তাহলে তো মানে যারা পড়াশোনা করছে তারা ফেল হয়ে গেলে তখন ব্যবসার দিকে আছে। এটা বোধহয় আজ থেকে 10 বছর আগের কনসেপ্ট, আজকে না। তখনকার সময় আপনার ফ্যামিলি কি বিজনেস করতে আসছেন তখন সেটা মেনে নিয়েছিল? হ্যাঁ, আমার বাবা মা প্রথম দিকে যেটা হয়েছিল, প্রচন্ড ফার্স্টের দিকে একটা অফকোর্স গ্যাপ ছিল, বাট বাবা যখন বুঝতে পারলেন যে আমি ব্যবসা করব, মানে আমি এন্টারপ্রেনার হব অ্যাকচুয়ালি, তখন তো এন্টারপ্রেনার টার্মটা ছিল না, এবং আমি কি করতে চাই, আমার ভিশনটা কি, উনি আপত্তি করেননি। আর একটা জিনিস, আপনাকে যদি আমাকে নিয়ে স্টোরি করতে হয়, ইউ হ্যাভ টু গো টু মাই স্কুল। আপনি আজও পুরনো টিচারদের যদি আমার নামটা বলেন, আপনাকে এক কথায় বলবে, হ্যাঁ, যে ছেলেটা থার্ড বেঞ্চে বসে পুরো কমিক স্ট্রিপ আঁকতো, সেই ছেলেটা তো। তাহলে বুঝুন, আমি ক্লাস 5-6 স্ট্যান্ডার্ড থেকে ক্লাসে বসে কমিক্স আঁকতাম, লিখতাম পুরো স্ট্রিপ, ডায়লগ সহ, মুভমেন্ট সহ, অ্যাকশন সহ। সেটা টিচারদের এখনো মনে আছে। তার মানে আমি কনসিস্টেন্টলি ক্লাস 5 টু ক্লাস 12 আমি কমিক্স এঁকেছি, লিখেছি, এটাই প্যাশন ছিল, সুপার হিরো বানাবো। গেমিং ওয়ার্ল্ডটাকে আমি তখনই টাচ করলাম যখন দেখলাম প্রোগ্রামিং আর আর্ট কম্বিনেশন করার একটা মাত্র উপায় গেম ডেভেলপমেন্ট, আর কোনো লাইন করা। বুঝতে পারছি? এবার এই যে মিথটা আছে, ব্যবসা করতে গেলে লেখাপড়া জানা দরকার হয় না, আজকের যুগে 2026-এ আপনি ব্যবসাই চালাতে পারবেন না।
তা আপনাকে তাহলে অন্তত গোটা 17 লোকের উপর ডিপেন্ডেন্ট হয়ে যেতে হবে, সিএ, সিএস, নর্মাল বাকি অ্যাকাউন্টসের লোক। ওয়াই? You get every knowledge. You take them as a professional service, but you should have each and every knowledge. আমার অ্যাকাউন্টস বুকে কি আছে, আমি কত রিটার্ন দিচ্ছি, কিভাবে আমার কোথায় গ্রান্ট আসবে থেকে শুরু করে কোন প্রোডাক্টের কি টেকনোলজি হবে, কি কালার কম্বিনেশন হবে, সব আপনার মাথায় রাখতে হবে। প্লাস আপনার এইচআরে কোন লোকটা কি করছে, কার কখন আলটিমেটলি বিয়ে হতে চলেছে, আই শুড সাপোর্ট দ্যাম, এই মাইন্ডসেটটা রাখতে হবে। আদারওয়াইজ অর্গানাইজেশন তৈরি হয় না, তাহলে কোম্পানি তৈরি হয়ে যায়, যেটা আপনি বারবার আমাকে জিজ্ঞেস করছেন। এটা এসএমইরা করে, নট লাইক এন্টারপ্রেনার্স লাইক আস, যারা স্মল অ্যান্ড মিডিয়াম বিজনেস চালায়, তারা ওই অপারেশনস এর মধ্যেই জড়িয়ে বসে আছে। আপনি যদি অপারেশনের মধ্যে জড়িয়ে বসে থাকেন, আপনি নতুন বিজনেস কি করে শুরু করবেন, গ্রো করতে করবেন, অসম্ভব ব্যাপার। আপনি তো ডেইলি রোজ আপনার ট্রেডিং করছেন, সকালবেলা মাল ঢুকছে, আপনি মালের গোদাম খোলার জন্য আপনার লোক আছে, রোজ আর আজ ভাও কে আয় হচ্ছে, করতে গেলে ভাও কে আয় করার জন্য ইউ শুড হ্যাভ আ সিইও, ইউ শুড ডাইভার্সিফাই। যদি সিইও না বুঝতে পারেন তাহলে মুশকিল আছে। আচ্ছা, কোম্পানিতে সিইও আর এমডি দুটো কি আলাদা পার্ট থাকে? 100% আলাদা। সিইও ইজ বেসিক্যালি আ জব, আচ্ছা, ও একটা কোম্পানিতে ওয়ার্ক পুরো অপারেশনের মধ্যে ইনভলভ। অপারেশন নয়, হি ইজ ডিসিশন মেকার, আলটিমেট ডিসিশন মেকার বলা যেতে পারে, আফটার দ্য বোর্ড অফ অ্যাডভাইজার্স অর আফটার দ্য ম্যানেজিং ট্রাস্টি অর আফটার দ্য ডিরেক্টরস অর উইদিন দ্য ডিরেক্টরস। এটা এত সোজাভাবে উত্তর দেওয়া মুশকিল হয়। কিছু ক্ষেত্রে সিইও স্টেক পায়, ইকুইটি পায়, তখন সে ডিরেক্টরও হয়, রাইট? এমডি হয়ে গেল একটা হায়ার লেভেল পজিশন, ম্যানেজিং ডিরেক্টর। আর ডিরেক্টর অনেকগুলো হতে পারে, সিইও কে তারা রিক্রুট করতে পারে, আবার ফ্যামিলির মধ্যে থেকেও কেউ একজন সিইও পজিশন নিতে পারে। আচ্ছা, ডিপেন্ড করছে। একটা আইডিয়া থেকে পুরো বিজনেস বা কোম্পানি স্টার্ট করা পর্যন্ত কি কি স্টেপ ফলো করলে সুবিধা হয়? দেখুন, পুরো পৃথিবীতে 8 ধরনের ব্যবসা চলে, আচ্ছা, যেভাবেই থাকবে। রুটি, কাপড়া, মাকান, এডুকেশন, লাক্সারি, এন্টারটেনমেন্ট, আচ্ছা, স্পোর্টস চলে আসে এন্টারটেনমেন্টের মধ্যে, বাট আপনি আলাদা ক্যাটাগরি করতে পারেন যদি করতে চান। স্পিরিচুয়ালিটি অ্যান্ড ইমোশন স্পেশাল ইমোশন is a big business, is one of the largest business in the world. Spirituality and religious, it's a business now. Let's accept that fact. পতঞ্জলিটা কি? They are using that, right? কত কোটি টাকার ব্যবসা করছে। তো আমি এরকম ভাবে হয়তো অনেকগুলো এক্সাম্পল দিতে পারি, যাচ্ছি না। এই 8 ধরনের সেগমেন্টের বাইরে কোনো ব্যবসা নেই, এর মধ্যে হবে যা আছে এর মধ্যেই আছে, যেভাবেই দাঁড়াবে, ঠিক আছে? এবার আপনি এর মধ্যে টেকনোলজি যদি মিক্স করতে চান, তাহলে ওটা এডটেক হয়ে যাবে, এডুকেশন টেক। হেলথ মিক্স করবেন, হেলথ টেক, রাইট? এবার আপনি রিয়েল এস্টেটে কাজ করবেন, আপনি স্মার্ট হোম তৈরি করুন, আপনি স্মার্ট সিটি তৈরি করছেন, সেটা একটু বড় ব্যাপ্ত হয়ে গেল। তার মধ্যে আপনি ইনক্রিপশন আনছেন, সাইবার সিকিউরিটি আনছেন, এগুলো এক্সিস্ট না করলে এটা এক্সিস্ট করে না, আচ্ছা, রাইট? এই 8 ধরনের ব্যবসা করতে গেলে খালি আমাকে চুজ করতে হবে কোনটা নিয়ে আমি ব্যবসা করব, সেখানে আমার স্ট্রেংথ কতটা, আর এই স্ট্রেংথে আমি কি ফিট করছি। আচ্ছা, ইন্টারেস্ট আছে কিনা আগে সেটা বুঝতে। ভীষণভাবে। কারণ হয়তো প্যাশন হচ্ছে, টাকা দেখছে কিন্তু তার ইন্টারেস্ট নেই, পারবে না করতে, খুব ডিফিকাল্ট আছে, মানে ওর মানে হার্ট ওইদিকে নেই, তো তখন আর। অনেকে আছে যে অনেকে খোঁজ করে যে বেস্ট বিজনেস আইডিয়া কি, হ্যাঁ কোথায় বেশি ইনকাম, কিন্তু তার থেকে বেশি হয়তো আমি কতটা ইন্টারেস্টেড, আমি কি করতে পারবো সেটা খোঁজাটা বেটার। মানুষ যেদিন আমি কি খুঁজে বের করতে পারে, সেদিন আর কিছু লাগে না। আমরা তো নাম বিশ্বাস করি, আপনার নাম একটা আছে, আমার নাম অরিজিৎ, তার মানে কি আমি অরিজিৎ? আমার নাম অরিজিৎ, আমিটা কি, ভেতরে কি, এটা যেদিন খুঁজে বার করতে পারবেন, সেদিন আপনার কাছে সবকটা ব্যবসায়ী সমান লাগবে। আমি ধরুন মিডিয়া এন্টারটেনমেন্টের একটা যেমন ব্যবসা চালাই, আমি একটা স্পিরিচুয়াল ক্যাম্প চালাই হিমাচলে। 8metals.com হচ্ছে আমার পোর্টালের নাম, এখন আন্ডার কনস্ট্রাকশন আছে, কারণ আমরা রিভ্যাম্প করছি। আমি একটা ইনকিউবেটর চালাই, এন্টারপ্রেনার ফেস নামে, অ্যাক্সেলারেটর অ্যান্ড ফান্ড চালাই কোইনভেট ভেঞ্চার নামে, গ্ল্যাম ওয়ার্ল্ড ফেস চালাই, যেটা মিডিয়া এন্টারটেনমেন্টের জন্য আর মুভির জন্য, আপনি যেটা জানলেন। ভার্চুয়াল ইনফোকম যেটা চালাই, যেটা ভারতবর্ষের প্রথম গেম ডেভেলপমেন্ট কোম্পানি। ডিপ টেক নলেজ চালাই, যেটা আমি এডুকেশনের কোম্পানি। ওয়ার্ল্ড লিডার সামিট চালাই, যেটা ওয়ান অফ দ্য লার্জেস্ট সামিট ইন দ্য ওয়ার্ল্ড, রাইট? এবার এই যে কানেকশনগুলো একটার সাথে একটা ইন্টারকানেক্টেড, প্রত্যেকটা বিজনেসের সঙ্গে কানেক্টেড আছে সবসময়। আপনাকে ব্যবসা করতে গেলে এইভাবেই করতে হবে। আচ্ছা, আপনি যেটা বললেন যে আপনারা সিনেমা প্রোডাকশন বা এগুলো করেন, তো সেগুলো কিভাবে কি করেন? ওটিটির জন্য মুভি তৈরি করি, তারা আমাদের পয়সা দেয়, আমরা বানাই, আমরা বিক্রি করে দিই। ওইগুলো কি
মানে প্রি অ্যাপ্রুভড ওটিটির আমাদের কাছে বেশ কিছু বলতে পারেন কন্ট্রাক্ট থাকে, যেটার জন্য আমরা সিনেমা তৈরি করি, সেটার জন্য তাদেরকে দিয়ে দেওয়া হয়। লোকাল ল্যাঙ্গুয়েজে করা হয়। বাংলায় আমি করা বন্ধ করে দিয়েছি 2019 সালের পর থেকে। কোভিডের পর থেকে আমি বাংলায় আর প্রডিউস করি। আচ্ছা, ঠিক আছে, তো ওগুলো কি মানে অ্যাক্টরস ভাড়া মানে ভাড়া নয়, দে আর যথেষ্ট তারা সম্মানীয় ব্যক্তি, তাদের আমার ধৃষ্টতা নেই তাদের আমি ভাড়া করব, আচ্ছা, আচ্ছা। তারা আমাদের সাথে কাজ করেন, আচ্ছা, তাই না? আমরা সেটা ম্যানেজমেন্ট করে সেটা আবার ম্যানেজমেন্ট না, এটাকে মুভি প্রোডাকশন করা বলে। প্রোডাকশন করে মানে টোটাল মুভিটা আমরা তৈরি করি, আচ্ছা, আচ্ছা। সিরিজগুলো আমরা তৈরি, ওয়েব সিরিজ এগুলো হয়, ওয়েব সিরিজ হয়, বেশ কিছু ছোট ছোট শর্ট মুভিজ হয়, প্লাস এআই নির্ভর বেশ কিছু আমরা মুভি তৈরি করি, তার একটা ইউনিভার্স আছে। আচ্ছা, একটা জিনিস যেটা আমাদের গ্রামের দিকে অনেকে ছোট ছোট তারা সিনেমা বা ওয়েব সিরিজ বানাচ্ছে, তারা হয়তো ইউটিউবে আপলোড করছে, তারা কি তার থেকে আর বেস্ট কোনো প্ল্যাটফর্ম পেতে পারে যে সেইগুলো তার থেকে বেশি কন্টেন্ট সেল অ্যান্ড বাই এর একটা বড় মার্কেট রয়েছে পুরো পৃথিবী জুড়ে। আচ্ছা, তারা যদি করতে চান আমার সাথে যোগাযোগ করুন, অফকোর্স আমরা ফিজ নিয়ে করবো। ঠিক আছে, এটা আমরা এভাবে করি না যে আপনার কন্টেন্ট আপনি দিলেন, আমরা বিক্রি করলাম, তারপরে সেখান থেকে আমরা কমিশন দিলাম। আমরা কমিশন এজেন্ট না। আপনি যদি আমার সাথে কাজ করতে হয়, আমাদের একটা পার্টিকুলার ফিল্টারিং প্রসেস আছে। আমি বলছি কেন আমরা একটা ছোট ফিজ নিই। কন্টেন্ট চলবে কিনা সেটা আমরা ভেরিফাই কন্টেন্ট চলা ভেরিফাই তো হয়ে গেল, সেটা আলাদা, কিন্তু লোকটা সিরিয়াস কিনা। যে লোকটা আপনাকে প্রথমে বলছে তুমি কমিশনে কাজ করো, টাটা বাই বাই, কারণ ওই লোকটা আপনার সাথে কাজ করতে চায় না, ও দেখতে চায় আপনার মতো আরো 10টা লোকের কাছে ঘুরবেও, ঘুরে দেখবে কোন জায়গা থেকে আমি বেস্ট পেতে পারি। তো আপনাকে তো ফিল্টার করতে হবে, আপনি কত লোক নেবেন। মোটামুটি কেমন অ্যামাউন্ট লাগে সেটা অ্যাপ্রোচ করার জন্য? আমরা একটু নামমাত্র একটা ফিস নিই, মানে আপনি যদি সেভাবে হিসাব করেন, লকিং ফিস আমরা 5,000 টাকা নিই। তাহলে যে কেউ অ্যাফোর্ড করতে পারে, যে কোনো কেউ অ্যাফোর্ড করতে পারে যাতে, কিন্তু ওই 5,000 টাকা দেওয়ার মানসিকতা থাকতে হবে তো। অনেক লোক এরকম আসে, আমি এটা তৈরি করেছি, ও অত এন্টারটেইন করতে গেলে তো আর কাজ করতে পারবেন না আপনি। যারা এই যে আমি সময়টা তারা ইনভেস্ট করছে, তাহলে তারা এটা দিয়ে ট্রাই করে দেখতে পারে। অফকোর্স, শুধু সেটা নয়, আপনাকে আরেকটা জিনিস বুঝতে হবে, 102 খানা কান্ট্রিতে ঘুরতে আপনার মানে আপনি যদি ঘুরতে যান কত টাকা খরচা হবে? ওই লোকটা যদি ঘুরতে যেত কত টাকা খরচা হতো? 1 লাখ টাকা বেরিয়ে যাবে। লাখ না, কোটি টাকা। কোটি টাকা বেরিয়ে যাবে। কত টাকায় পাচ্ছে পুরোটা? 5,000। ইনিশিয়ালি। এটা যদি মাথায় নাটকে কাজ করতে হবে, বাড়ি যাবে কি করে যাবে? আচ্ছা, আচ্ছা। বাস্তব বললাম। তাহলে এটা যারা কন্টেন্ট বানায় তাদের জন্য একটা খুব বড় অপরচুনিটি এখানে নিশ্চয়ই। জানা গেল। নিশ্চয়ই। আচ্ছা। আর মোস্ট ওয়েলকাম, যদি মনে হচ্ছে টিউন অ্যামিগোতে আপনি কোনো মিউজিক তৈরি করেছেন, ইউনিক মিউজিক, নতুন সং, নতুন মিউজিক, আমরা তাদের ওখানটায় প্রমোট করতে পারি, তাদের গান ওখানটায় চালাতে পারি, মোস্ট ওয়েলকাম, নো প্রবলেম। আমাদেরকে যোগাযোগ করতে পারে, আমরা সেটা ইন্টিগ্রেট করতে পারি। আচ্ছা, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, এই ধরনের অ্যাপ্লিকেশন চালাতে প্রচুর টাকা সার্ভার খরচা হয়। আচ্ছা, যদি কেউ 5,000 টাকা ইনভেস্ট করে, সে ইনভেস্ট করলো, ঠিক আছে, তারপরে সে তার জিনিসটা হয়তো চললো, তাহলে সে কেমন আর্নিং করতে পারে? দেখুন, লাস্ট ইয়ে অনুযায়ী আমরা শর্ট মুভিজ 7-8 লাখ টাকাতেও বিক্রি করেছি। এখন মার্কেট ডাউন, এখন লোকজন 1.5-2 লাখ টাকাতেও বেচে দিচ্ছে। আচ্ছা, মার্কেট অ্যাকচুয়ালি ডাউন এখন, যে মানে বিক্রির ইয়ে, ভালো কন্টেন্ট যদি হয় 3 লাখ টাকা ম্যাক্সিমাম যাচ্ছে এখন মার্কেটে। আচ্ছা, কন্টেন্টের উপর ডিপেন্ড করছে, আমি এবার উত্তর দেওয়াটা ডিফিকাল্ট। আচ্ছা, 5,000 টাকা ইনভেস্ট করা না, 5,000 টাকা হচ্ছে লকিং মানি, মানে আমি আপনার এটাকে নিয়ে এগিয়ে নিয়ে যাব, তারপরে যখন যে দামে বিক্রি হবে আপনি চোখে দেখতেই পাবেন যে দামে বিক্রি হচ্ছে, সেখান থেকে আমরা একটা 10% কমিশন নিই। আমার আর্নিংটা ওইটা। হ্যাঁ, আমি 5,000 টাকা নিয়ে কি করবো? তার জিনিসটা যদি চলে আপনার লাভ। আমার একটা এমপ্লয়ি খরচাই, আমি যে মানে যে এমপ্লয়িটা দেখে, আমার একটা এমপ্লয়িকে আমি 45,000 টাকা ভাড়া ইয়ে দিই, মাস গেলে মাইনে 5,000 টাকা নিয়ে কি করবো? বুঝতে পারছেন ব্যাপারটা? একটার কথা বললাম, এবার ওখানটায় ধরুন 17 জন এমপ্লয়ি কাজ করছে। কিন্তু যারা এটার পিছনে মানে তাদের প্যাশন বা সবকিছু ইনভেস্ট করছে, তাদের পক্ষে এটা আর বিশাল। আমরা দুম করে কিন্তু অ্যাকসেপ্ট করি না, আপনাকে একটা জিনিস বুঝতে হবে, ব্যবসা মানে রেপুটেশনে চলে। একদম। তো আমি এমন কোনো কন্টেন্ট এভাবে নিই না যেখানটায় আমায় দিল 5,000 টাকা সুতরাং নিয়ে দিলাম, ওই কান্ট। যদি দেখি ওটা আমরা সেল করতে পারবো, তখনই আমরা লকিং ওকে করাই, যাতে ও অন্য জায়গায় না দৌড়ায়। আচ্ছা, ব্যাপারটা বুঝুন, বুঝতে পেরেছেন? আচ্ছা, আমি একটা ভিডিওতে দেখছিলাম আপনি এঞ্জেল ইনভেস্টমেন্ট করেন। এঞ্জেল ইনভেস্টটা কি এবং কাদেরকে করেন এটা? এঞ্জেল ইনভেস্টমেন্ট মানে হচ্ছে আপনি যখন কোনো একটা প্যাশনেট এন্টারপ্রেনার, যে ভালোভাবে এখনো দাঁড়ায়নি, স্টেজটা আছে ধরুন এমবিপি স্টেজ, সেই স্টেজে আপনি একটা টোকেন মানি দিয়ে তাকে হেল্প করলেন, প্লাস আপনার নেটওয়ার্ক, আপনার কানেকশন, আপনার বুদ্ধি, আপনার মেন্টরিং, গাইডেন্স সব কিছু করলেন, সেটাকে জেনারেলি এঞ্জেল ইনভেস্টমেন্ট পর্যায়ে পড়া হয়। আচ্ছা, এই মানিটা কিছু ক্ষেত্রে শুরু হয় 5 লাখ টাকা থেকে, কিছু জায়গায় ডিপেন্ডিং অন দ্য সিটি, কিছু ক্ষেত্রে এটা 10-12 লাখ টাকা দিয়ে শুরু হয়,
It can go up to 1 CR, it can go up to 5 CR, depends. আইডিয়া লেভেলের পর থেকে ওটা হচ্ছে হ্যাঁ, আইডিয়া লেভেলের পরে যখন আপনি এমভিপি হয়ে গেছে, মানে কিছুটা আছে এগিয়ে ফেলেছে, কিছু হ্যাঁ। ট্রাকশন আছে, আচ্ছা ইউজার পেয়েছে কিছু, হয়তো ইনকাম করতে পারেনি, ইউজার পেয়েছে কিছু। আচ্ছা আচ্ছা, তাহলে আমরা মোটামুটি আজকে অনেক কিছু শিখলাম। তো প্রথম পয়েন্ট, যারা সব থেকে ভালো সুবিধা হবে যারা হচ্ছে কন্টেন্ট প্রোডাকশন করে টুকটাক ছোটখাটো লেভেলে, তাদের একটা ভালো সুযোগ পেয়ে যাবে। নিশ্চয়ই। আর যারা নতুন বিজনেস শুরু করতে যায় তাদের জন্য একটা ভালো রাস্তা, তারা প্রথম ফার্স্ট স্টেপটা কি করবে সেটা মোটামুটি জানতে পারলো। আর থার্ড যেটা, যে আমরা যে কোনো লেভেল থেকে শুরু করে আমরা অনেক বড় কিছু করতে পারি, এটা আমরা শিখলাম আজকে। তো আর বেশি বড় করবো না, বেশি বড় হয়ে গেলে আমার মানুষের এখন অ্যাটেনশন পাওয়ার খুব কম। তাহলে যদি কোনো কমেন্ট অনুযায়ী বা আমরা যদি পরে মনে হয় যে এগুলো নিয়ে আরো আলোচনা করা যেতে পারে, তাহলে সেটা নিয়ে এগোবো। মোস্ট ওয়েলকাম। ঠিক আছে, আর বেশি বড় করলে একদম একদম ঠিক ঠিক আছে। আছে। তাহলে আজকে এখানে, আর আপনাদের কি কি কমেন্ট আছে সেটা আমাদের এখানে করবেন। নিশ্চয়ই।